এবার ভারতের জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, নয়াদিল্লির অভিযোগ অস্বীকার, ইসলামাবাদের সীমান্তবর্তী এলাকায় ব্ল্যাকআউট। ভারতের অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেয়ার প্রতিজ্ঞা। মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। 15টি শহরে ইসলামাবাদের হামলার চেষ্টা প্রতিহতের দাবি নয়াদিল্লির। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। সমুদ্রপথে শত্রুর আক্রমণ প্রতিহতে ভূমিকা রাখবে দাবি তেহরানের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 16, চলমান যুদ্ধে 1 লাখ টন বোমা ফেলেছে নেতানিয়াহু বাহিনী, দাবি গাজা সরকারের। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় নিউ ইয়র্কে গ্রেফতার 70। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ হামলার কথা অস্বীকার করেন। পাকিস্তান আঘাত করলে সেটা লুকিয়ে রাখবে না বলেও জানান তিনি। এদিকে ভারতের নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইসলামাবাদের। সংঘাত নিরসনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটোয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা অন্তত 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ। উল্টো অভিযোগ করেন ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। তিনি জানান পাকিস্তান আঘাত করলে সেটি লুকিয়ে রাখবে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান পাক প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়া ভারতে নিক্ষেপ করা 25টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের, যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি। জানানো হয় তারা 3টি ভিডিও যাচাই করেছে, যেখানে ফরাসি নির্মিত রাফায়েল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে, যা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে। বিবিসি ভেরিফাই জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের বাথিন্ডা শহরের কাছে একটি মাঠের ওপর বিধ্বস্ত বিমানের ছবি পাওয়া গেছে। সেখানে সৈন্যদের বিধ্বস্ত বিমান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দেখা যায়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং সরাসরি সংলাপের আহ্বান জানান। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নয়াদিল্লি সফরে এসে জানান সংঘাত যেন আর না বাড়ে সেই প্রত্যাশাই তেহরানের। পাকিস্তানের দিক থেকে ছোড়া 15টি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে ভারত। রুশ নির্মিত S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরে ইসরায়েলের হারপি ড্রোন উড়িয়ে পাকিস্তানের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলারও দাবি করে নয়াদিল্লি। বুধবার মধ্যরাতে ভারতের সেনা স্থাপনা লক্ষ্য করে একযোগে ড্রোন ও মিসাইল ছোড়ে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পাকিস্তানের টার্গেটে ছিল জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের অন্তত 15টি শহর, যার মধ্যে রয়েছে শ্রীনগর, পাঠানকোট, লুধিয়ানা, চণ্ডীগড় ও অমৃতসর। তবে রুশ নির্মিত S-400 ব্যবহার করে ভারতীয় সেনারা মাঝ আকাশেই সেগুলো প্রতিহত করেছে বলে দাবি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ভারতের সুদর্শন চক্র রুশ নির্মিত এই S-400 সিস্টেম 600 কিলোমিটার দূর থেকে মিসাইল শনাক্ত করে 400 কিলোমিটারের মধ্যে ধ্বংস করতে পারে। এটি ব্যবহার করে চলন্ত লক্ষ্যবস্তুকে প্রতিহত করা হয় বলে জানানো হয়। এদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংসে ব্যবহার করা হয় ইসরায়েলের তৈরি হারপি ড্রোন। লাহোরে থাকা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার টার্গেট করা হয় এই ড্রোন দিয়ে। হারপি ড্রোন প্রায় 9 ঘন্টা টানা উঠতে পারে। স্বয়ংক্রিয়ভাবে রাডার সিগন্যাল শনাক্ত করে আক্রমণ চালাতে সক্ষম এই ড্রোন উচ্চ বিস্ফোরক ক্ষমতার ওয়ারহেড বহন করে। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি শনাক্ত করে ড্রোনগুলো লাহোর সহ একাধিক জায়গায় পাকিস্তানের রাডার ও ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দেয় বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 125টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে মুখোমুখি সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। আকাশপথে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ লড়াই করে দুই দেশ। CNN জানায় এই সংঘাত সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দীর্ঘ ও বিস্তৃত ডগফাইট বা সম্মুখ যুদ্ধ।
বুধবারের ভারতের অপারেশন সিঁদুর অভিযানকে শক্তভাবে প্রতিহতের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, ভারতের প্রায় 5টি বিমান ভূপাতিত করা হয়েছে। এবার সামনে এলো নতুন আরেক তথ্য। বুধবারে নয়াদিল্লির অপারেশন সিঁদুরে শুধু একতরফা হামলা হয়নি, বরং ইসলামাবাদের প্রতিরোধ ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের এই সংঘর্ষে একযোগে অংশ নিয়েছিল 125টিরও বেশি যুদ্ধ বিমান। পাকিস্তানের একজন শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছেন, 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই সম্মুখ যুদ্ধ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সম্মুখ যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশই আকাশসীমা লঙ্ঘন করেনি, তবে 160 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেদনের তথ্য মতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতীয় বিমান বাহিনীকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে। অন্যদিকে পাকিস্তান সম্ভাব্য লক্ষ্যবস্তু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ক্ষয়ক্ষতি কম রাখতে সক্রিয় ছিল সেনাবাহিনী। সিএনএনকে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তা জানান, 2019 সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার পর অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটের বন্দী হওয়ার ঘটনা এবার পাইলটদের সীমিত রেখেছে নিজ নিজ আকাশে। সেই অপমান এড়াতে এবার সরাসরি সীমান্ত লঙ্ঘনের পথে যায়নি কোনো পক্ষই। যদিও দুই দেশই সংঘাতকে সীমিত রাখার চেষ্টা করেছে, তবে এত বিশাল সংখ্যক বিমান ও দীর্ঘ সময়ব্যাপী লড়াই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতের বিপজ্জনক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের মধ্যে লড়াই শুধু সামরিক শক্তিতে নয়, চলছে তুমুল তথ্যের যুদ্ধ। শুরু হয়েছে সামরিক উত্তেজনার ফাঁকে ছবি আর ভাষ্য দিয়ে জনগণকে নিয়ন্ত্রণের লড়াই। বিশ্লেষক ও সাধারণ বাসিন্দাদের দাবি, সবকিছুতে সুস্পষ্ট প্রমাণ না থাকলেও দুপক্ষের পাল্টাপাল্টি দাবিতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা নির্ধারণ করা কঠিনই হয়ে পড়েছে। কাশ্মীর ঘিরে ফের উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। মঙ্গলবার দিবাগত রাতের বিমান হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পৌঁছেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এবার লড়াই শুধু সীমান্তে নয়, চলছে তথ্যের যুদ্ধ। ৭৭ বছরের পুরনো সংঘাতের ধারাবাহিকতায় এবারও ভারত পাকিস্তানের লড়াইয়ে সত্যকে ছাপিয়ে উঠেছে তথ্য প্রতিযোগিতা। পাকিস্তান অভিযোগ করছে, ভারতীয় বাহিনী 6টি শহরে ও একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। প্রাণ গেছে 31 জন বেসামরিক মানুষের, যার মধ্যে রয়েছে 3 বছরের একটি শিশুও। ইসলামাবাদ বলছে, হামলার লক্ষ্য ছিল নিরীহ জনপদ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। অন্যদিকে নয়াদিল্লির দাবি ভিন্ন। তারা বলছে, গেল মাসে পেহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে চালানো হয়েছে এই অপারেশন। 9টি স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতের মতে নিহতরা জঙ্গি সংশ্লিষ্ট ছিলেন। সবচেয়ে বিতর্কিত তথ্য যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে। পাকিস্তান দাবি করেছে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে তারা। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। 3টি বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা। তবে সেগুলো কোন দেশের তা স্পষ্ট নয়। তথ্য সংকটে আরও উত্তাপ যোগায় নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়ানোর অভিযোগ। পাকিস্তানের দাবি, একটি সামরিক পোস্টে ভারতীয় সেনারা আত্মসমর্পণের সংকেত দিয়েছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, এখন লড়াই শুধু সীমান্তে নয়, বরং মনোজগতে তথ্য, ভাষ্য আর জনমত ঘিরেই মূল যুদ্ধ। পেহেলগামের প্রতিশোধ হিসেবে পাকিস্তানে বিমান হামলার পর ভারতের জাতীয় দৈনিকগুলোতে উঠে এসেছে বীরত্ব, প্রতিশোধ আর অভিযানের নায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান। কিন্তু পাকিস্তানের পাল্টা হামলায় প্রাণহানি, ক্ষয়ক্ষতির খবরের প্রসঙ্গ নেই ভারতের মূলধারার দৈনিক পত্রিকায়। এছাড়া বিবিসি ও ডয়চে ভেলের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ভারত ও পাকিস্তানের ছড়ানো বিভিন্ন মিথ্যা তথ্য। ভারতের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে একের পর এক হেডলাইন: পাকিস্তানকে শাস্তি, পেহেলগামের বদলা, ন্যায় বিচার সম্পন্ন। সংবাদপত্রের পাতা যেন যুদ্ধ জয়ের জয়ধ্বনি। তবে গণমাধ্যমের প্রথম পাতায় স্থান পায়নি আজাদ কাশ্মীরে অপারেশন সিঁদুর সেনা অভিযানে নিহত হওয়া পাকিস্তানের বেসামরিক নাগরিকের খবর। এছাড়া বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসলামাবাদ নয়াদিল্লির 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও পাকিস্তান দাবি করছে, ভারতীয় সেনাঘাঁটি, বিমান ঘাঁটি ও সীমান্তে কয়েকটি স্থানে তারা পাল্টা হামলা চালিয়েছে। নিহত হয়েছেন কয়েকজন ভারতীয় নাগরিক। যদিও ভারত তা উড়িয়ে দিয়েছে ভুয়া প্রচার বলে।
ডয়চে ভেলে ও বিবিসি ভেরিফাইয়ের তথ্যমতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বেশ কিছু ভিডিও অনেকটাই বিভ্রান্তিকর। পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতীয় জেট ভূপাতিত বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাওয়া ছবিগুলো অনেক পুরানো, এমনকি ভিডিও গেম ফুটেজও সত্যি ভেবে ছড়ানো হয়েছে। ডয়চে ভেলের ফ্যাক্ট চেক বলছে পাকিস্তানও একইভাবে পুরানো ফুটেজ ও ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করছে। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষই উগ্র জাতীয়তাবাদ ছড়াতে মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। সত্য মিথ্যার সীমারেখা ঘোলাটে করে উস্কে দেয়া হচ্ছে যুদ্ধ মনোভাব। ডয়চে ভেলেকে একজন ফরাসি সাংবাদিক জানায়, পেহেলগাম হামলার পর থেকেই ভুল তথ্যের ছড়াছড়ি। এক পক্ষের বীরত্ব প্রচার আরেক পক্ষের শত্রু নির্মূল অভিযানের গল্পে ঢেকে দিচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু দুই দেশের সামরিক সক্ষমতা। কে এগিয়ে এমন প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার গবেষণা সংস্থার পরিসংখ্যান বলছে পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান আর সার্বিক সক্ষমতায় ভারত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে মালয়েশিয়ার গবেষণা সংস্থা ডিফেন্স সিকিউরিটি এশিয়া প্রকাশ করেছে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক পর্যালোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী সামগ্রিক সক্ষমতায় ভারত রয়েছে বিশ্বের 4 নম্বরে, পাকিস্তান 12তম। পারমাণবিক অস্ত্রে পাকিস্তান এগিয়ে থাকার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ইসলামাবাদের হাতে 140টি থেকে 150টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলো তুলনামূলকভাবে অল্প পরিসরের যুদ্ধেও ব্যবহারের জন্য প্রস্তুত। ভারতের সংখ্যা 160 হলেও নো ফার্স্ট ইউজ নীতির কারণে তা কৌশলগতভাবে সীমাবদ্ধ। জনবল ও বাজেটের দিকেও রয়েছে বড় পার্থক্য। ভারতের প্রতিরক্ষা বাজেট 7,900 কোটি মার্কিন ডলার, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। পাকিস্তানের সর্বোচ্চ বাজেট 1,200 কোটি ডলার। এবার গোপন ড্রোন ঘাঁটির চিত্র উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। তেহরান বলছে, সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘাঁটিটি। অস্ত্র, আধিপত্য আর আতঙ্ক সব মিলিয়ে এক গভীর সংকেত দিল ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে ভূগর্ভস্থ একটি ড্রোন ঘাঁটির দৃশ্য। যদিও এই দৃশ্যের সময় ও স্থান অজানা, তবে বার্তা স্পষ্ট, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান। ঘাঁটিতে পরিদর্শনে যান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রধান হোসেন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি। আন্ডারগ্রাউন্ড এই ঘাঁটির ভেতর থেকে তোলা ফুটেজে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্রোন, যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। গোটা ঘাঁটি নির্মিত হয়েছে গোপনীয়তা বজায় রেখে। প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং এতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ড্রোন প্রযুক্তি, যা দ্রুততার সঙ্গে শত্রুর অবস্থান শনাক্ত ও হামলার সক্ষমতা রাখে। বিশেষভাবে সমুদ্রপথে আক্রমণ প্রতিহত করতে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। ঘাঁটিটি এমন সময় সামনে আনা হলো যখন সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পরমাণু আলোচনা। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান তা অস্বীকার করে বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 16 জন। গেল 19 মাসে নেতানিয়াহু প্রশাসন গাজা উপত্যকা জুড়ে 1 লাখ টন বোমা ফেলেছে বলে দাবি গাজা সরকারের। অবরোধে দুর্ভিক্ষের মুখে পুরো গাজাবাসী। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। গাজা উপত্যকা যেন মৃত্যুপুরী। একদিকে লাগাতার বিমান হামলা, অন্যদিকে খাদ্য ও ওষুধের প্রবেশ পুরোপুরি বন্ধ। শিশু, নারী ও বৃদ্ধদের বাঁচার যেন আর কোনো উপায় নেই। চারপাশে শুধু ধ্বংসযজ্ঞ আর হাহাকার। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকার উত্তরের বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। রাফা শহরেও বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন অনেকে। গাজা সরকারের তথ্য অনুযায়ী উপত্যকা জুড়ে গেল 19 মাসে 1 লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন 52,000-এর বেশি মানুষ। এছাড়া 10,000-এর বেশি বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছেন। তারা জীবিত না মৃত কেউ জানে না।
খাদ্য প্রবেশে অবরোধের কারণে দুর্ভিক্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরোপীয় নেতারা মানবিক ত্রাণ বন্টনে ইসরায়েলের নিয়ন্ত্রণের বিরুদ্ধে কথা বললেও কার্যকর কোনো সমাধান হয়নি। এদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের 6টি স্কুল স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ঝুঁকিতে রয়েছে 800 শিক্ষার্থীর ভবিষ্যৎ। চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার 80তম বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে মস্কো পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 10 মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে গাজায় চলমান মানবিক বিপর্যয়, ইসরায়েলের সামরিক অভিযান এবং মধ্যপ্রাচ্যের সম্ভাব্য শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ড্রোন হামলায় আহত হয়েছেন শিশুসহ অন্তত 11 জন। বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যাওয়ায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান যে কোনো সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব, তাই মস্কোর ওপর চাপ তৈরিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়, তারা পারমাণবিক উত্তেজনায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ পুতিনের। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় রোববার রাতভর রুশ বাহিনীর ড্রোন হামলায় আগুন ধরে যায় কিয়েভের বেশ কয়েকটি ভবনে। শিশুসহ আহত হন বেশ কয়েকজন। ইউক্রেন জানায় এদিন রাশিয়া অন্তত শতাধিক ড্রোন ছোড়ে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যুদ্ধবিরতি যে কোনো দিন সম্ভব। রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সম্মেলনে একথা বলেন তিনি। তবে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মস্কোর ওপর চাপ বাড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পূর্ণ যুদ্ধবিরতি উপেক্ষা করার আজ 54তম দিন। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময়, এমনকি আজ থেকেই শুরু হতে পারে এবং অন্তত 30 দিন স্থায়ী হওয়া উচিত, যাতে কূটনীতি একটি বাস্তব সুযোগ পায়। অন্যদিকে রোববার এক তথ্যচিত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়। তারা পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে বলেও দাবি করেন পুতিন, যাতে ভুল করে হলেও রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করে। তবে তিনি আশ্বস্ত করে বলেন পশ্চিমাদের উস্কে দেয়া পথে হাঁটবে না রাশিয়া। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।